সম্রাটের পাগলামি দেখে অবাক হয়ে গেল ঝিনুক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ঝিনুকের তো বিয়ে হয়ে গেছে আর ঝিনুক চলে গেছে সম্রাটের বাড়িতে। সম্রাটের বাড়িতে যাওয়ার পর থেকেই ঝিনুকের মনের মধ্যে অন্যরকমের একটা ফিলিংস চলতে থাকে। এরপর যখন সে ঘুমাচ্ছিল তখনই চলে এসেছে সম্রাট। আর সম্রাট এসে ঝিনুককে মন দিয়ে দেখতে শুরু করে আর বলে, সত্যি এত সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না। নিজেই রীতিমতো কফি নিয়ে এসেছে। আর ঠিক তখন ঝিনুকের ঘুম ভেঙে যেতেই ঝিনুক একটু আড়ামোড়া দিয়ে উঠছিল, হাত লেগে কফিটা পড়ে যায়। আর ঝিনুক সেটা দেখে চমকে যায়, ভয় পেয়ে যায়। তখনই সম্রাট বলে, এটা তুমি কি করলে ঝিনুক? ঝিনুক বলে, সরি, আসলে আমি বুঝতে পারিনি। সম্রাট চলে যায় তাড়াতাড়ি করে একটা কাপড় নিয়ে আসতে, আর সেটা ভালোভাবে মুছে পরিষ্কার করে দেয়। ঝিনুক তখন বলে, আমাকে আরও সাবধান হতে হবে। সম্রাট যেভাবে সব কিছু কাজবাজ পরিচালনা করে দেখে বোঝা যায় ও খুবই গুছিয়ে রাখতে পছন্দ করে। এদিকে আদি ঠিক মতন খাচ্ছে না, ঘুমাচ্ছে না। ব্যাপারটা কি হচ্ছে কেউই বুঝে উঠতে পারে না। কিন্তু আদির বৌদি সে খুব ভালো মতন বুঝতে পারে আদির আসলে হয়েছেটা কি। এরপরে আদির ঘরে চলে যায় বৌদি আর বলে, আদি, আমি জানি তোমার মনটা কেন খারাপ, কারণ তুমি পল্লবীকে এতটাই ভালোবাসো যে পল্লবীকে তুমি কোনোভাবেই ভুলতে পারছো না। আদি বলে, বৌদি এসব কথা থাক, এসব বলে কী বা হবে, পল্লবী বিবাহিত আর ওনার মেয়েও আছে মিঠি। তখনই বৌদি বলে, তুমি জানোই না কিছু, পল্লবীর বিয়ে হয়নি। আসলে পল্লবীর বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু বিয়ের দিনই ওনার হাজব্যান্ড, রীতিমতো হবু হাজব্যান্ড, অ্যাক্সিডেন্টে মারা যায়। আর হাজব্যান্ডের যে মেয়ে ছিল মিঠি, তাকেই এখন দেখাশোনা করে পল্লবী, নিজের মেয়ের মতোই ভালোবাসে। আর এটা শোনার পরেই আদি তো খুবই খুশি হয়ে যায়, বুঝতে পারে তাহলে তার চান্স আছে। আর পল্লবীকে এতটাই মন দিয়ে ভালোবেসেছে আদি যে ভুলতে পারছিল না। আর এই সত্যিটা জানার পরে আদি ঠিক করে আর তো কোনো অবস্থা খারাপ থাকলোই না, তার মানে আমি অবশ্যই পল্লবীকে বিয়ে করতে পারবো। তখন আদি খুশি হয়ে গিয়ে বৌদিকে বলে, সত্যি বৌদি, তুমি যে খবরটা আমাকে দিলে সেটা শুনে আমার মন রীতিমতো খুশিতে ভরে গেছে। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। তখনই বৌদি বলে, না না, ধন্যবাদ দেওয়ার কিছু হয়নি, যেটা সত্যি আমি জাস্ট সেটাই বলেছি। এরপরেই তখনই আদি বুঝতে পারে যে এর থেকে ভালো খুশির খবর আর হতে পারে না। সে তো ভীষণই খুশি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় আদির জন্য খাবার নিয়ে এসেছিল আদির মা। আর তখনই আদির বৌদি বলে, মা, আদি তো বেরিয়ে গেল, আদি অনেকটা সময় আগেই তো বেরিয়ে গেছে। এরপর আদি কোথায় গেল সেটা অবশ্য বলে না। আদির মা রেনু সেও ভাবতে থাকে ছেলেটার হঠাৎ করে হলোটা কি। এদিকে সানি আর সুপর্ণা দুজন মিলে গাড়িতে করে বাড়ির পথে রওনা দিয়েছে। বিজনেসটাকে কি করে বাড়ানো যায়, কি করে আরো বেশি প্রফিট করা যায় সেই সব নিয়ে আলোচনা চলতে থাকে। আর অন্যদিকে কথা বলতে থাকে ঝিনুক সম্রাটের সাথে। সম্রাট তখন বলে, কেমন লাগছে আমার বাড়িতে, তুমি তো কিছু বললে না। তখনই ঝিনুক বলে, কেমন আবার, দারুণ লাগছে, কিন্তু কি বলতো, আমি তো এতদিন একটা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, আর সেই ফ্যামিলি ছেড়ে রীতিমতো এসেছি, আমার বেশ কষ্ট হচ্ছে, মনটা খুব একটা ভালো লাগছে না। তখনই সম্রাট বলে, তাহলে চলো আমি তোমাকে বাড়িতে দিয়ে আসি। ঝিনুক বলে, না না, তেমন কোনো ব্যাপার না, আসলে মনটা একটু অস্থির হয়ে উঠেছে, খুব টেনশন হয়তো, জানোই তো বাবা মার বয়স হচ্ছে। এরপরই তখনই একটাই কথা বলে সম্রাট, তোমার যদি কখনো মনে হয় তুমি আমাকে বলতে দ্বিধাবোধ করবে না, বুঝতে পেরেছো? আমি কিন্তু তোমার কষ্ট সহ্য করতে পারবো না। এর মাঝখানেই ঝিনুক বলে, আমি একদমই কষ্ট পাচ্ছি না, তবে মাঝে মধ্যে হয় না মনটা কেমন করছে, তাই বলছিলাম আর কি। এদিকে আদি সব বন্ধুদেরকে বলে দেয় যে তোদের বৌদি ফ্রি আছে, কিন্তু আমি একটা কথাই ভাবছি যে মিঠিকে কি বাড়িতে মেনে নেবে? কিন্তু মিঠিকে তো খুব ভালোবাসে পল্লবী, আমিও খুব ভালোবাসি মিঠিকে, কিন্তু বাড়ির লোক এই ব্যাপারটাকে কিভাবে দেখবে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। তখনই বন্ধুরা বলে, আরে দাদা, তুমি শুধু শুধু টেনশন করছো, আমার মনে হয় না খুব একটা সমস্যা হবে, তুমি যদি একবার বলো পুরো বিষয়টাই দেখবে ঠিক হয়ে গেছে। এর মাঝখানেই সম্রাট আর ঝিনুকের ফুলশয্যা, রীতিমতো সম্রাট তো খুব সুন্দরভাবে একটা শাড়ি নিয়ে এসেছে আর উপহার হিসেবে ঝিনুককে দিয়ে দেয়, বলে এই শাড়িটা এক্ষুনি পরে এসো। ঝিনুক সুন্দর করে সেজেগুজে রেডি হয়ে চলে আসে। আর ঠিক সেই মুহূর্তেই তখনই কিছু নিয়মকানুন পালন করবে বলে ঠিক করেছিল সম্রাট। এরপরে ঝিনুকের পায়ে রীতিমতো একটা আরশোলা বিরক্ত করতে থাকে, আর আরশোলাকে দেখে খুব ভয় পেয়ে যায় ঝিনুক। আর তখন সম্রাট বলে, কি হলো,
ঝিনুক তখন বলে, দেখো না কত বড় একটা আরশোলা। আর এটা দেখার পরেই সম্রাট চলে যায় ছুটে। আরশোলাটাকে বলে, তুই ঝিনুকের পায়ে এসে ঝিনুকের সাথে অন্যায় করেছিস, তোর শাস্তি একটাই হবে। আর সেই আরশোলাটার সাথে যা করে সম্রাট, যা দেখার পরে রীতিমতো ঝিনুক বুঝতে পেরে যায় যে সম্রাট আসলেই কি জিনিস। সম্রাট যে আর স্বাভাবিক 5টা ছেলের মতোই স্বাভাবিক সে কিন্তু নয়, সে একটু অন্য রকমের। এই আরশোলাটাকে যখনই সে নিয়ে নেয়, খেয়ে নেয় আর কি, তখনই রীতিমতো ঝিনুক বুঝতে পারে সমস্ত সত্যিটা তার কাছে স্পষ্ট। কিন্তু তবুও ঝিনুক মুখ খুলতে চায় না, কারণ সে ভয় পেয়ে যায়, ভয়ে একেবারে আঁতকে ওঠে আর ভাবে, এটা আমি কি দেখে নিলাম, এটা কি সত্যি? কি করে সম্ভব? একজন সুস্থ মানুষ এটা কখনোই করতে পারে না। সম্রাট যে অসুস্থ সেটা এরপর ঝিনুক বুঝতে পারে, কিন্তু বুঝেও আর কোনো কাজ নেই। আর এই যেই বাড়িতে রয়েছে সম্রাট, সেই বাড়িটা থেকে ফোনও রীতিমতো যায় না। ঝিনুকের সাথে কেউ কথাও বলতে পারছে না, ঝিনুকও কাউকে কিছু জানাতে পারছে না। পুরো বিষয়টাই যেন একটা হয়ে গেছে জেলখানা, যেখানে কিনা সম্রাট তার জেলের মধ্যে আটকে রেখে দিয়েছে ঝিনুককে।